আমরা এখন আলোচনা করব দক্ষিণ আমেরিকার ঋণ সংকট ও অর্থনৈতিক উন্নয়ন। স্নায়ুযুদ্ধ চলাকালীন ইভেন স্নায়ুযুদ্ধ পরবর্তী দশকে অর্থাৎ 1990-এর দশকেও দক্ষিণ আমেরিকার ঋণ সংকট এবং অর্থনৈতিক উন্নয়ন কিভাবে একটি অপরটির সাথে জড়িত সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি দক্ষিণ আমেরিকার ঋণ সংকটের প্রধান প্রধান কারণগুলো। তো অধিক ঋণ সংকটের কারণে একদিকে যেমন দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বা হচ্ছে, তেমনি এসব দেশগুলিকে পশ্চিমা বিশ্বের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তুলেছে। বিশ্বব্যাংক ও অন্যান্য পুঁজি বিনিয়োগকারী সংস্থাগুলো মূলত পুঁজিবাদী দেশ কর্তৃক নিয়ন্ত্রিত, তাই এসব সংস্থার ঋণদান কর্মসূচি অনেকাংশে পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত। বিশ্বব্যাংকের কার্যনির্বাহী মোট 58 জন সদস্যের মধ্যে মাত্র 22 জন সদস্য পুঁজিবাদী শিল্পোন্নত দেশ থেকে নিয়োজিত, কিন্তু এ ক্ষুদ্র সদস্য সংখ্যাভুক্ত দেশগুলি বিশ্বব্যাংকের 66.2% কার্যক্রমকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আর এ কারণেই এই 22টি দেশের বাইরে আরও 36টি উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের সদস্য দেশ রয়েছে, যাদের ভোটাধিকার মাত্র 34%। এসব দেশ হচ্ছে উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের গরিব দেশ। ঋণ পাওয়ার আশায় এরা বিশ্বব্যাংকের সদস্য হয়েছে। সুতরাং বিশ্বব্যাংকের বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে দক্ষিণ আমেরিকায় বিশ্বব্যাংকের এ বিশাল ঋণদান কর্মসূচি পশ্চিমা শিল্পোন্নত পুঁজিবাদী দেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থেই প্রণীত হয়েছিল, যা এসব দেশের রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন প্রক্রিয়ায় কোনো কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়নি, বরং ঋণের এ অর্থ অস্ত্র ক্রয় এবং সুদ হিসাবে দাতা দেশের হাতে পুনরায় ফিরে এসেছে। অর্থাৎ তারা ঋণ নিয়েছে উন্নত বিশ্বের কাছ থেকে, অস্ত্র কিনেছে উন্নত বিশ্বের কাছে, তাদেরকে সুদ দিয়েছে, অর্থাৎ সুদে আসলে লাভ লস সব ওই পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী দেশগুলোর হাতে চলে গিয়েছে। 1970-এর দশকে অর্থাৎ 1970 থেকে 1979 সালের সময় এক সমীক্ষায় দেখা গেছে এ সময় দক্ষিণ আমেরিকার প্রধান ঋণ গ্রহীতা দেশসমূহ ছিল প্রধানত ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি। কিন্তু এ দেশগুলোর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিশ্বব্যাংকের ঋণদান কর্মসূচির পটও পরিবর্তিত হয়েছিল। যেমন 1970 থেকে 1973 সাল পর্যন্ত চিলির সমাজপন্থী আলেন্দো সরকারের আমলে চিলি বিশ্ব ব্যাংক থেকে কোনো ঋণ পায়নি, কিন্তু আলেন্দো সামরিক বাহিনীর হাতে নিহত হলে এবং তার সমাজতান্ত্রিক সরকারের পতনের পর বিশ্বব্যাংক চিলির মার্কিনপন্থী সরকারকে ঋণ দেয়া শুরু করে। 1960 থেকে 1965 পর্যন্ত ব্রাজিলের জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ব্রাজিল কোনো ঋণ পায়নি, কিন্তু 1970-এর দশকে মার্কিন সমর্থিত সামরিক সরকার ক্ষমতায় আসলে ব্রাজিলে বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ বাড়তে থাকে। ব্রাজিল তখন বিশ্বব্যাংক থেকে সর্বাধিক ঋণ পেয়ে থাকে। একই অবস্থা ঘটেছিল আর্জেন্টিনার ক্ষেত্রে। 1976 সালে মার্কিন সমর্থিত সামরিক সরকার আর্জেন্টিনার ক্ষমতা দখল করলে বিশ্বব্যাংক ঋণ দেয়া শুরু করে এবং বিগত 2 দশক ধরে অর্থাৎ 50 এবং 60-এর দশক, অর্থাৎ এই 50 থেকে 59 এবং 60 থেকে 69 পর্যন্ত এই 20 বছর 2 দশক ধরে আর্জেন্টিনা বিশ্বব্যাংক থেকে যে পরিমাণ ঋণ পেয়েছে 1980-এর দশকে অর্থাৎ 80 থেকে 89 সালে তার চেয়ে অনেক গুণ বেশি। সুতরাং বিশ্বব্যাংক দক্ষিণ আমেরিকায় তার ঋণ নীতি বা ডেট পলিসির মাধ্যমে পুঁজিবাদী বিশ্বের স্বার্থ রক্ষা করে থাকে। দক্ষিণ আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার নিয়ন্ত্রিত অর্থনৈতিক সংস্থা কর্তৃক ঋণদান কর্মসূচির মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শিল্পোন্নত পুঁজিবাদী দেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের নীতি বেশি প্রসারিত হয়েছে। 1930 সালে
চিলিতে মার্কিন লগ্নি পুঁজির পরিমাণ দাঁড়ায় 72 কোটি মার্কিন ডলার। 1933 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট সমগ্র পৃথিবী, বিশেষ করে দক্ষিণ আমেরিকায় তার সৎ প্রতিবেশীর নীতি, গুড নেইবারিং পলিসি যেটাকে ইংলিশে বলি, তার মাধ্যমে তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের দিক নির্দেশনা দিয়েছিল। এ সময় মেক্সিকো ও ব্রিটেন কর্তৃক মার্কিন মূলধনে গঠিত তেল কোম্পানিগুলো জাতীয়করণ করলে এ অঞ্চলে মার্কিন তথা পশ্চিমা বিশ্বের নগ্ন অর্থনৈতিক স্বার্থের বহিঃপ্রকাশ ঘটে। 1970-এর দশক থেকে এ অঞ্চলে ঋণদান কর্মসূচির সাথে সাথে পশ্চিমা শিল্পোন্নত দেশের পুঁজি বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা পুঁজি বিনিয়োগকারী সংস্থাসমূহ এই অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক শক্তিকে পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ করে এবং বিনিয়োগকৃত অর্থের দ্বারা মোটা অঙ্কের মুনাফা অর্জন করে। 1984 সালের শুরুতে এ অঞ্চলের দেশসমূহে সামরিক অভ্যুত্থানের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়, ফলে এই অঞ্চলের দেশসমূহের রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধিতে জাতীয় উন্নয়নও ব্যাহত হয়। অপরদিকে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার সুদের হার শতকরা 2 ভাগ বৃদ্ধি করায় অতিরিক্ত সুদের পরিমাণ $5 মিলিয়ন বৃদ্ধি পায়, যা এ অঞ্চলের দেশগুলির ঋণ সংকটকে আরও বেশি তীব্র থেকে তীব্রতর করে তোলে। 1985 সালে মেক্সিকো, আর্জেন্টিনা প্রভৃতি দেশ ঋণ পরিশোধে তাদের অসমর্থ ঘোষণা করে। আর্জেন্টিনা তার গৃহীত ঋণের $500 মিলিয়ন সুদ নির্দিষ্ট সময়ে পরিশোধে ব্যর্থ হয়। এ সময় চিলি, আর্জেন্টিনা, পেরু ও বলিভিয়ার ব্যবসায়ী সংস্থাগুলি শিল্পোন্নত দেশ ও ঋণদানকারী এসব সংস্থার চড়া মাত্রায় সুদ নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার হয়ে ওঠে এবং তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন ও অচল অবস্থা জোরদার করে। ভারতীয় দর্শনের একটা কথা মনে হচ্ছে এই দক্ষিণ আমেরিকার ঋণদানের অবস্থা দেখে, যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃতা ঘৃতং পিবেত, যতক্ষণ বাঁচো সুখে বাঁচো ঋণ করিও ঘি খাও। আবার শেক্সপিয়ারের দি মার্চেন্ট অফ ভেনিসের সেই ডায়লগটাও মনে পড়ছে, নাইদার এ বরোয়ার বি নর এ লেন্ডার বি, অর্থাৎ ঋণ দেওয়ারও দরকার নেই, ঋণ নেওয়ারও দরকার নেই, সে কথাটাও মনে হচ্ছে এখন আমার। তো যাই হোক, আমরা উপসংহারে এই দক্ষিণ আমেরিকার ঋণ সংকট নিয়ে বলতে পারি, পরিশেষে এটাই বলা যায় যে দক্ষিণ আমেরিকার ঋণ সংকট বর্তমান স্থিতিশীল বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে একটি জটিল সংকট হয়ে দেখা দিয়েছে। কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বলিসারিও বেটাকুন এই অবস্থাটি তুলনা করেছেন প্রথম বিশ্বযুদ্ধোত্তর যুদ্ধের পরবর্তী জার্মানির ঋণ ও ক্ষতিপূরণ সমস্যার সাথে, যা 1933 সালে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দা বা ইকোনমিক ডিপ্রেশনের সূচনা করে এবং পরিণামে হিটলারের আগমন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তার মতে বিশ্ব শান্তি ও সুস্থ অর্থনৈতিক পরিবেশ সুরক্ষার স্বার্থেই দক্ষিণ আমেরিকার এ ভয়াবহ ঋণ সমস্যার সমাধান প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।